প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর ধারাবাহিক ক্লাস কার্যক্রম চলছে। গত দু ক্লাসে তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর প্রাথমিক আলোচনা করিয়েছি প্রথমটায়, এবং দ্বিতীয় ক্লাসে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। আজ একটা উদ্দীপকের আলোকে কিছু প্রশ্নের উত্তর দিব। তো প্রশ্নগুলোর উত্তর করার পূর্বে উদ্দীপকটি আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। ফারিহা লিমিটেড এর রিয়ামিল নিম্নরূপ। এই রিয়ামিলটা ছিল 31শে ডিসেম্বর 2015। এখানে দেওয়া আছে ক্রয় ও বিক্রয়। ক্রয় 3,70,000 টাকা, বিক্রয় 4,55,000 টাকা। এরপর বলা আছে নগদ ও ব্যাংক জমাতিরিক্ত। নগদ দেওয়া আছে 45,000, ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 90,000 টাকা। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 35,000 টাকা। অফিস খরচ দেওয়া আছে 18,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 12,000। পণ্য ফেরত ডেবিটে দেওয়া আছে, ক্রেডিটে দেওয়া আছে। ডেবিটে বিক্রয় ফেরত, ক্রেডিটে ক্রয় ফেরত। এরপর আছে মজুরি 20,000 টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 80,000 টাকা। প্রদেয় হিসাব দেওয়া আছে 76,000 টাকা। এখানে বলা আছে বেতন 10 মাসের 25,000, অর্থাৎ 2 মাসের বেতন বকেয়া আছে। 10% বিনিয়োগ 1/4/2015 1,25,000 টাকা। এর অর্থ হচ্ছে এপ্রিলের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগের সুদ হবে 9 মাসের। 12% ঋণ 1/1/2015। এর অর্থ হচ্ছে ঋণের উপর সুদ ধরতে হবে পূর্ণ বছরের। শেয়ার মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর দালান কোঠা দেওয়া আছে 2,60,000 টাকা। 2015 সালের 31শে ডিসেম্বর সমাপনী মজুদ 50,000 টাকা মূল্যায়ন করা হয়। প্রাপ্য হিসাবের 4,000 টাকা আদায়যোগ্য নয় বা অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% সঞ্চিতি, অর্থাৎ রিয়ামিলের মধ্যে যে প্রাপ্য হিসাব আছে 80,000 টাকা, তার থেকে প্রথমে অনাদায়ী পাওনা 4,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট যে 76,000, তার উপর 5% সঞ্চিতি ধরতে হবে। বাড়ি ভাড়া 2,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তার মানে এই যে বাড়ি ভাড়া দেওয়া আছে, এর থেকে অগ্রিম অংশটুকু বাদ দিতে হবে, কারণ এর জন্য জাবেদা হয় অগ্রিম বাড়ি ভাড়া ডেবিট আর বাড়ি ভাড়া ক্রেডিট। এরপরে বলছে 2,500 টাকার বিজ্ঞাপন বিল বকেয়া আছে। এর জন্য জাবেদা হয় বিজ্ঞাপন খরচ ডেবিট আর বকেয়া বিজ্ঞাপন খরচ ক্রেডিট। রিয়ামিলের মধ্যে যদি কোনো বিজ্ঞাপন খরচ থাকতো, তাহলে সেই বিজ্ঞাপন খরচের সাথে বকেয়া বিজ্ঞাপন খরচের টাকাটা যোগ করতে হতো। যেহেতু কোনো বিজ্ঞাপন খরচ নেই, সরাসরি যেহেতু জাবেদায় বিজ্ঞাপন খরচ ডেবিট হয়েছে, বিজ্ঞাপন খরচ নামে 2,500 টাকা দেখাতে হবে। দালান কোঠার উপর 7.5% হারে অবশ্যই ধার্য করতে হবে। দালান কোঠা এখানে আছে যে মূল্য, তার উপর 7.5% হারে অবশ্যই ধার্য করতে হবে। এখানে করণীয় প্রশ্নে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ দাগে বলছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর গ দাগে বলা হয়েছে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী প্রস্তুত করো। প্রথমে বলা হয়েছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিবরণ টাকা টাকা। প্রথমে প্রারম্ভিক মজুদ বইতে দেওয়া আছে 35,000 টাকা। ক্রয় দেওয়া আছে
3,70,000 তার থেকে ফেরত বাদ করে ডেবিট পাশে ফেরত তার উল্টা পাশে আছে 10,000 টাকা। তিন লক্ষ 60,000। এরপরে দেওয়া আছে মজুরি প্রত্যক্ষ খরচ 20,000। এইসব যোগ করলে হয় 4,15,000। বাদ সমাপনী মজুদ 50,000। বিয়োগ করলে 3,65,000 টাকা। উপরে লিখেছি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এটা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করলাম? রিয়া মিলের মধ্যে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় আর প্রত্যক্ষ যে খরচ মজুরি সব যোগ করলাম, তার থেকে সমাপনী মজুদটা বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। এবার খদাকে বলছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা সবার শুরুতে আমরা বেতন দেই। বেতন দেয়া আছে 25,000 টাকা। এখানে বলা আছে বেতন 10 মাসের, অর্থাৎ 2 মাসের বকেয়া আছে। বকেয়া বেতনের জন্য যাবে হয় বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এই টাকাটা 25,000 গুণ উপরে 2 নিচে 10, তাতে হয় 5,000, যোগ করলে হয় 30,000। ভাড়া দিয়ে আছে 32,000। এখান থেকে অগ্রিম আছে 2,000 টাকা। অগ্রিম ভাড়ার জন্য যাবে তাই অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট, মানে ভাড়া মাইনাস হবে, বাদ অগ্রিম 2,000 টাকা। বেতন ভাড়া, এরপরে রিয়া মিলের কোনো খরচ দেখা যায়, অফিস খরচ 18,000 টাকা। এবার সমন্বয় 2 অনাদায়ী পাওনা। $4,000 প্রাপ্য হিসাবের অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি। প্রাপ্য হিসাব 80,000 আছে, তার থেকে 4,000 বাদ দিলে
৭৬,০০০, তার উপর ৫%। ৮০,০০০ মাইনাস ৪,০০০ গুণ ৫%, তাতে হয় ৩,৮০০, যোগ করলে হয় ৭,৮০০, বাদ পুরাতন সঞ্চিতি বইতে দেওয়া আছে ১২,০০০, তো ৪,২০০ টাকা ঋণাত্মক চিহ্ন হয়। এরপরে আসি বিজ্ঞাপন খরচ। ২,৫০০ টাকা। এরপর দালান কোঠার অবচয়, দালান কোঠা ২,৬০,০০০ টাকার ৭.৫%, ২,৬০,০০০ টাকা ৭.৫%, তাতে ১৯,৫০০ টাকা। সর্বশেষ ঋণের সুদ, ঋণের সুদ আছে হচ্ছে ১,৭৫,০০০-এর ১২%, তাতে হয় ২১,০০০ টাকা। এক লাখ ১৬,৮০০। তাহলে পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত? ১,১৬,৮০০। এইবার গ দাগে বলেছে আয় বিবরণী প্রস্তুত করো। তো আয় বিবরণী করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের করতে হবে। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাবো, এর সাথে অপরিচালন আয় যোগ আর অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো এখন একটু চালাকি করব, সেটা হচ্ছে এই যে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করছি, এখানে পরিচালন এবং অপরিচালন ব্যয় দুইটাই আছে। অপরিচালন ব্যয়টা ঋণের সুদটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে বাকি সবই পরিচালন ব্যয়। তো আমি এই ছকের মধ্যেই আয় বিবরণীটা করে নিব। আয় বিবরণী, বিবরণ, টাকা, টাকা। প্রথমে বিক্রয় দেওয়া আছে 4,55,000, বাদ ফেরত দেওয়া হচ্ছে 8,000, বিয়োগ করলে 4,47,000। এটা হচ্ছে নেট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় 3,65,000, বিয়োগ করলে 82,000। এটার নাম মোট মুনাফা। বিক্রয় 4,55,000, বিক্রয় 4,55,000, তার থেকে ফেরত 8,000 বাদ দিলে হয় 4,47,000। নেট বিক্রয়, এটার নাম
বাদ বিক্রিত পণ্যের ব্যয় 3,65,000, মোট মুনাফা 82,000। এর থেকে বাদ পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয়ের মধ্যে যে উপাদানগুলো আছে, বেতন 25,000 আগেই বুঝিয়েছি, তার সাথে 2 মাসের বকেয়া যোগ করছি, ভাড়া অগ্রিমটা বাদ দিয়েছি, অফিস খরচ, অনাদায়ী পাওনা, আর হচ্ছে বিজ্ঞাপন খরচ, দালান কোঠার অপচয়। এই পরিচালন ব্যয়গুলো সব যোগ করলে হয় 95,800। এই 82,000 থেকে 95,800 বাদ দিলে হয় 13,800। এটার নাম পরিচালন মুনাফা। এর সাথে পরিচালন ক্ষতি হয়েছে, এর সাথে অপরিচালন আয় যোগ, অপরিচালন আয়টা হচ্ছে বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদটা 9 মাসের 1,25,000 10% গুণ 9 ভাগ 12। 1,25,000 গুণ 10% গুণ 9 ভাগ 12। 1,25,000 গুণ 10% গুণ 9 ভাগ 12, তাতে হচ্ছে 9,375। পরিচালন ক্ষতি থেকে অপরিচালন আয়, এটা ছিল নেগেটিভ আর এটা পজিটিভ, যোগ বিয়োগ করলে যে টাকাটা হয় সেটা আমি একটু উপরে লিখবো। $4,425 টাকা বাদ অপরিচালন ব্যয়, ঋণের সুদ। তো ঋণের সুদ ছিল হচ্ছে খ থেকে বের করছিলাম 21,000, মোট হয় 25,425। এটা হচ্ছে নিট ক্ষতি। নিট ক্ষতির পরিমাণ 25,425 টাকা। তো আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সবার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।